স্যার হয়ে গেছে সিসিসি লেখা। মানে লেখা, তাই তো? হ্যাঁ, এরকম হয়ে গেছে, কে কে আছো? হয়ে গেছে, আর কে আছো? কি গো সুমিত, তোমারও লেখা হয়নি? সুমিত? হ্যাঁ হ্যাঁ স্যার, আমার ভ্যাকসিন নিয়ে কদিন জ্বর এসেছে, আমি এখন শরীরটা একটু অসুস্থ, তবে স্যার আমার কয়েকটা পেজ বাকি আছে, 5-6টা মতো, বেশি নেই স্যার। তোমার ভ্যাকসিন নিয়ে জ্বর এসে গেল? হ্যাঁ স্যার, আমার কদিন? খুবই, স্যার আমি পরশুর আগের দিন ভ্যাকসিন নিয়েছি, তো পরশু দিন আর কালকে সকালের দিক পর্যন্ত জ্বর ছিল, তো এখন একটু উইক আছি স্যার। আরে একটাও প্যারাসিটামল খাওনি? হ্যাঁ স্যার, জ্বরের ওষুধ দিয়েছিল, ওগুলো খেয়েছি স্যার। তা তো এরকম হলো? হ্যাঁ স্যার, জ্বর দুবার এসেছিল, কিন্তু প্রচুর দুর্বল করে দিয়েছে শরীরটা। ও, জানি। এটা কি ফার্স্ট ডোজ? হ্যাঁ স্যার, ফার্স্ট ডোজ। আচ্ছা, যাই হোক, এইটাই আমি এরকম শুনলাম যে তোমার। স্যার, হ্যাঁ, বলো। হ্যাঁ, বলো। স্যার আমি এখনো 204টা স্টার্ট করতে পারিনি, আমারও আর কি ওই 4-5 দিন ধরে জ্বর, তো আমি কালকে কোনো ক্লাসও করতে পারিনি, আমি তার জন্য আমি ওরে বাবা, আজকে ঠিক রাত আছে। বা কালকের মধ্যে স্টার্ট করে দেবো। ওরে বাবা, ঠিক আছে, ঠিক আছে। 204 তো এখনো তো, এই 206, 20, কি যেন, সিসিসি কত? সিসিসিটা তো আমি পেপারই ভুলে যাই মাঝে মধ্যে। কত পেপার যেন সিসিসিটা? 205 স্যার। 205। তাহলে 205টাও তো মানে তোমার মানে সবার লেখা হবে, তারপরে করতে হবে। দেখো একটা জিনিস, একটু এখন আমাদের এই জিনিসটা রয়েছে যেটা কন্টিনিউই করবে মোটামুটি ধরে নাও। আর এই পুজো পর্যন্ত, ইভেন পুজো, দেখো যে অবস্থা, 15 তারিখ থেকে যদি নভেম্বরের পরীক্ষা হতে হয়, তাহলে কিন্তু তোমাদের 10 দিন আগের থেকে স্টাডি লিভ লাগবে, মানে 5th নভেম্বরের মধ্যে, কিন্তু তখন কালী পুজোর সময়, তাই না? তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এই যে পুজোর ছুটি ইত্যাদি একেবারে কোর পুজোর দিনগুলো বাদ দিলে, আমাদের যে ছুটির লিস্টে যে ছুটি আছে সেগুলো কিন্তু আমরা মেনটেন করতে পারবো না, আমরা ক্লাস নেব। হ্যাঁ, একেবারে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, সেই সময় ক্লাস নেওয়া হবে না, কিন্তু তার মাঝখানে যেগুলো থাকবে সেখানে কিন্তু আমাদের ক্লাস নিতে হবে। বুঝতে পারলে? তা না হলে এই অনলাইনে, দেখো একটা জিনিস জানবে, অনেকগুলো অসুবিধা আছে অনলাইনে, কিন্তু যতগুলো ক্লাস নেওয়া সম্ভব হয় তার থেকে কিন্তু আমরা যদি অফলাইনে ফিজিক্যালি হতো, তাহলে কিন্তু আমরা পার ডে, মানে প্রতিদিন আমরা আরেকটু বেশি ক্লাস নিতে পারতাম। সেই ক্ষেত্রে অনলাইনের এই একটা সমস্যা আছে। ফলে নাম্বার অফ ডেজ আমাদের কিন্তু যদি মানে ওই সমস্ত দিনগুলোতে ক্লাস করতে হয়, তাহলে তোমাদের আমাদের সঙ্গে এই সহযোগিতাটা করতে হবে। তা না হলে কিন্তু কোর্স কন্টেন্ট শেষ করা সম্ভব নয়। আর একটা রাস্তা আছে, যে কোর্স কম পড়ালাম, হলো, কোনো অসুবিধার কিছু নেই, আমাদের সমস্যা কম। হুম। আর তাতে হবে যে কি বলা যায়, তোমাদের জানা কম হবে, নম্বর অনেক পেয়ে যাবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না, নম্বর দিয়ে কাজ হবে না। আসল দরকার কিন্তু তোমার জ্ঞান। হলো? তো যাই হোক, ফলে আমাদের সঙ্গে এইটুকু সহযোগিতা আমাদের প্রয়োজন তোমাদের কাছে। আসলে মুশকিল হয়ে যাচ্ছে, তোমাদের যতজন স্টুডেন্ট আছে তার মধ্যে 1/3 মানে তো অবশ্যই অ্যাবসেন্ট, ইভেন মোর দ্যান দ্যাট অ্যাবসেন্ট থাকতো, এই একটা আমাদের সমস্যা থেকে যাচ্ছে। যাই হোক, কিছু করার নেই। আচ্ছা, আমি জানা স্যার এবং পিএসএম স্যারের সাথে কথা বললাম, কালকে তোমাদের ওপেন কোর্সের ক্লাস হওয়া, তার পরবর্তীকালে জানা স্যার বা পিএসএম স্যার যেমন ক্লাস নেবেন সেই প্রোগ্রামটা দেবেন। যদি মানে আহ, পরের দিকে কোনো ক্লাস না থাকে, মানে 3টে, 3:30 থেকে, তাহলে আমি ক্লাস নেব। যদি দেখা যায় পরের দিকেও কাউকে ক্লাস কন্টিনিউ করতে হচ্ছে, তাহলে কিন্তু আমি আরেকটু পরে তোমাদের ক্লাস নেব। ঠিক আছে? সেটা এমন হতে পারে সন্ধ্যে 7টার থেকেও ক্লাস নেওয়া হতে পারে, সেটা নির্ভর করবে কতটা কি বলা যায় তোমাদের ক্লাস প্রোগ্রাম স্যারেরা দিচ্ছেন। আমি এইমাত্র আমার লিঙ্কটা দিতেও একটু সময় লাগলো, এই কারণে আমি পিএসএন স্যার, জানা স্যারের সাথে কথা বলে আমরা এটা করলাম। আর একটা কথা তোমাকে বলে রাখি, যেমন আজকে
কি বলা যায়, আমি যেহেতু আর কোনো স্যার ক্লাস নেবেন না, আমি 3:30 থেকে আবার তোমাদের সঙ্গে আমি মানে তোমাদের মানে আমি একটা ক্লাস নেব। এখন সেই ক্ষেত্রে সেটা সিসিসি নেব না 206 নেব। সিসিসির যদি কিছু অংশ করা হয়ে থাকে তাহলে একই পেপার দুটো বেলাতে নেওয়াটার থেকে সিসিসি আলোচনা করাটা তোমাদের পক্ষেও ভালো, আমার পক্ষেও ভালো। মানে আমার কোনো অসুবিধার কিছু নেই, কিন্তু তোমাদের একই জিনিস আবার 206 মানে এই 3টে বা 3:30 তোমরা যেই টাইমটা প্রেফার করবে সেই টাইমটাই আমি তোমাদের লিঙ্ক দেবো। বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম। তো সেইটা কি 20 এই সিসিসির কিছু অংশ তো লেখা হয়েছে সুমিত? হ্যাঁ স্যার, কিছু অংশ স্যার লেখা হয়েছে স্যার। কিছু অংশে কাজ হবে। আর একেবারেই লেখা হয়নি কার? মানে যতটুকু আমাদের আলোচনা হয়েছে তারপরের যে অংশটুকু কত পেজ থেকে দিয়েছো রিয়া? মানে এই লাস্ট স্লটে যেটা আলোচনা হয়নি, পেজ নাম্বার স্যার কত? আমরা লাস্ট অব্দি 51 পেজ অব্দি আমরা করেছি। 62 থেকে। তাহলে 62 থেকে কি বলা যায় একেবারে হয়নি, মানে লেখা একেবারে হয়নি কার কার? দেখি আমি একটু জিজ্ঞাসা করে দেখি। অভিজিৎ বিশ্বাস আছো? হ্যাঁ স্যার। অভিজিৎ, তোমার লেখা হয়েছে সিসিসি 61 পেজের পর 66 চলছে স্যার। 66 চলছে, ঠিক আছে, তাহলেই তাতেই কাজ হবে। তাহলে ঠিক আছে, গেল। অঞ্জন পাল, স্যার শুনতে পেলাম না অঞ্জন। স্যার 67 স্যার। ঠিক আছে ঠিক আছে, চলবে। অর্পণের তো লেখা হয়ে গেছে। অর্পিতা ব্যানার্জি, স্যার বাকি আছে, হয়নি স্যার। মানে কি একেবারেই লেখা হয়নি নাকি? মানে যেটা লাস্ট পাঠানো আছে হয়নি সেটা। আচ্ছা ঠিক আছে, তুমি ওই মানে সফট দেখে তো মানে একটু মানে হ্যাঁ হ্যাঁ বুঝতে স্যার। পারবে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে ঠিক আছে, গেল। অর্পিতা জানা, হ্যাঁ স্যার বাকি। বাকি বলতে বাকি না লেখাই শুরু হয়নি কোনটা? স্যার বাকি আছে, লাস্ট লাস্ট 3টে পার্ট বাকি আছে আমার। আমি কিন্তু তা বলছি না, আমি বলছি পেজ নাম্বার 62 থেকে লেখা শুরু হয়েছে কি হয়নি? স্যার আপনার পেজ তো ওইভাবে লিখিনি না স্যার। স্যার, ও 3টে পার্ট মানে আমি পার্টে পার্টে পাঠিয়েছি তো, তার মানে ও 62 আমি থেকেই কিন্তু সে বলছে কথার হয়নি। মধ্যে যাচ্ছি না, আমি কিন্তু সে কথার মধ্যে যাচ্ছি না। আমি বলতে চাইছি, আমি সর্বদাই তোমাদের বলেছিলাম, এবং রিয়া নিশ্চয়ই, মানে একটা পেজে ও যতগুলোই আমার পেজ লিখুক না কেন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ও আমার পেজ নাম্বার দিয়েই কিন্তু লেখাগুলো হ্যাঁ লিখিয়েছে, স্যার। হ্যাঁ ঠিক স্যার, আছে? হ্যাঁ স্যার। তাহলে মানে সেইটা তুমি ফলো করোনি? না না স্যার, ওই আপনার পেজ নাম্বার গুলো লিখিনি, এমনি তো লিখেছি। আরে আশ্চর্য কথা, আসলটাই তো করোনি। ঠিক আমার আছে পেজ স্যার, নাম্বার ওইটা না করে লিখলে নিতে তোমার ডাউট। কতক্ষণই বা লাগবে? হ্যাঁ স্যার, করে লিখে আশ্চর্য নেবো স্যার। কথা, ওটা না না করারই বা কি আছে? তাহলে স্যার ওটা কতক্ষণ যখন আপনি লাগবে আপনার তখন। হিসেব মতন লিখেছেন, তাই ভালো আমার খাতায় আর আপনারটা লিখবো কেন? আমি তো প্রথম থেকেই বলে এসেছি যে এটা লিখবে, কারণ তোমাদের যেখানে যেখানে ডাউট থাকবে তাহলে মানে যাতে ওইটা পরিষ্কার হয়। মানে তুমি আমাকে সেই পেজ না, কারণ আমার তো ছোট পেজ, সেই পেজ মানে তো তোমার পেজের সাথে মিলবে না। তাহলে আমি যাতে চট করে আমার পেজ খুলে তোমাকে বুঝিয়ে দিতে পারি, এটা তো আমি প্রথম থেকেই বলে এসেছি। কত সময় লাগবে প্রশ্নটা, না প্রশ্নটা হচ্ছে লিখলে না কেন? আমি তো প্রথম থেকেই বলে এসেছি। যাই হোক, ওইটা লিখে নেবে। আর তাহলে রিয়া বলো তো 3টে পার্ট মানেটা কি? স্যার 3টে পার্ট মানে কিছুই নয়, আপনি হলো ওই যেরকম আমাকে পাঠিয়েছেন 62 থেকে যেরকম পাঠিয়েছেন, বলছি স্যার, আমি কত পেজ পেজ বলে, হ্যাঁ স্যার ওই 62 থেকে 66 আমি লিখেছি, লিখে সেটা পোস্ট করা হয়েছে। তারপর 67 থেকে 69 এটা আরেকটা পার্ট, তারপর 70 থেকে 78 এটা আরেকটা পার্ট। মানে আগের গুলো আপনি যেই সিকোয়েন্স ওয়াইজ আমাকে পাঠিয়েছেন, আমি সেই সিকোয়েন্স ওয়াইজই পার্টে পার্টে লিখে, মানে সিসিসি না 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 না, পার্ট ওটা 1 ঠিক আছে, ওটা সিসিসি ঠিক পার্ট আছে, ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে। অর্পিতা যেটা বলছে যে লাস্ট 3টে পার্ট হয়নি, তার হ্যাঁ, মানে তার মানে 62 61-এর পেজ থেকে পেজে ওর হয়নি। ওর কিছুই হয়নি, তাই তো? ঠিক আছে, ওই সফট কপি দেখে ই করে নেবে। বনিতা রায়,
না স্যার, আমারও লেখা হয়নি 62 থেকে। সফট কপির থেকে মানে আমি যখন আলোচনা করব সফট কপির থেকে দেখে নিতে পারবে তো? হ্যাঁ, পারবো। ঠিক আছে। দেবকান্ত হালদার। আরে সুমিত, দেবকান্ত নেই? না সুমিত, স্যার, না স্যার, দেবকান্ত বেশ, নেই বেশ। স্যার। দীপান্বিতা কোলে। স্যার সেও নেই স্যার। বাবা, দীপান্বিতা তো থাকে, তার কি হলো? রিয়া, কোনো খবর জানো দীপান্বিতার? না স্যার, আমার তো এই 2-3 দিন কারোর সাথেই কথা হয়নি, ঠিক আমি জানি বেশ না। বেশ 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 বেশ, তোমার গলার আওয়াজই তো তাই বলে। হলো। আচ্ছা, মধুমিতা নিয়োগী। স্যার সেও নেই স্যার, তবে জয়েন বেশ। করেছিল, দেখা গেছিল স্যার। আচ্ছা, মামুন আল হাসান। স্যার সেও নেই স্যার। বাহ বাহ। মৌসুমী ঘোষ। হ্যাঁ স্যার, আমার এই 64 অবধি হয়েছে। বাকিটা সফট কপি দেখে করে নেবে, আমি আলোচনা হ্যাঁ স্যার। যখন করবো। হ্যাঁ। হ্যাঁ নাইম আক্তার। স্যার নেই স্যার। বেশ। নিউটন মন্ডল। স্যার আমার ওই 60 পর্যন্ত হয়েছে, বাকিটা আচ্ছা, বাকি যাই আছে। হোক, ওই সফট কপি দেখে তখন করে নেবে, আমি মানে বিকেলে। আচ্ছা, তাহলে ওই মানে সেকেন্ড ক্লাসটা কটার থেকে নেব? 3টে? হ্যাঁ স্যার, হ্যাঁ 3টেতেই স্যার, করুন। হ্যাঁ, কে যত বললে, কে তাড়াতাড়ি বললে? হয়ে যায় ততই ভালো। না, 3:30 না 3টে? 3টেতেই করুন। আচ্ছা ঠিক আছে, 3:30ই হবে। ঠিক আছে। আচ্ছা, পিঙ্কি দাস। না স্যার, বাকি আছে লেখা। আরে আশ্চর্য কথা, বাকি আছে? আমি বলছি 62 পেজ থেকে কতটা লেখা হ্যাঁ হয়েছে। স্যার, পুরোটা হয়নি স্যার, 62 অবধি হয়নি, মানে ওর পর থেকে বাকি। মানে মানে পুরোটাই বাকি? মানে হ্যাঁ আমি স্যার। যে অংশটা বলছি সেই হিসেবে পুরোটাই বাকি, তাই তো? আচ্ছা, সফট কপির থেকে করে নেবে। প্রিয়া রায়। স্যার, আহ, স্যার আমি বলছিলাম কি যে কালকে আপনি ক্লাস নেবেন বলছিলেন, তো যদি একটু দেরিতে হয় তাহলে দেরিতেই। আমাদের না কালকে ওপেন কোর্সের ক্লাস আছে 6টা থেকে। হুম। ওপেন কোর্সের ক্লাস তো সব সময় ফার্স্ট হাফে থাকার কথা। হ্যাঁ স্যার, স্যার ওই ইকোনমিক্স ডিপার্টমেন্টেরই বেশিরভাগ স্টুডেন্ট আছে আমাদের ওপেন কোর্সে। তো তাদের নাকি কালকে ইন্টারনাল আছে সকালে, তো তার জন্য ওটা চেঞ্জ করে 6টার সময় করেছে সবাই। আমি কিছু বুঝে পাচ্ছি না, এরকম করলে তাহলে আমরা ক্লাস নেব কিভাবে? ঠিক আছে, কালকে 6টার সময়, তো 3টের থেকে যদি আমি ক্লাস নেই তাহলে 5টায় ক্লাস শেষ করে দেবো। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, রিয়ার তো লেখা হয়ে গেছে। সমীরণ সরকার, কতটা লেখা হয়েছে? স্যার 7 পাতা পর্যন্ত হয়েছে। তো যাই হোক, আরে এগুলো তো লিখবে, কি যে করতে আমি বুঝে পাচ্ছি না। সর্বাণী সাহা। হ্যাঁ স্যার, 62 পেজ অবধি হয়েছে। আচ্ছা, হয়েছে, তাই সফট কপি থেকে দেখে বুঝে নেবে। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা। স্যার। আর সায়নী বিশ্বাস, সায়নী বিশ্বাস। হ্যাঁ স্যার, 62 পাতার পর থেকে আর লেখা হয়নি। আচ্ছা। সোহেল রানা। হ্যাঁ, ঠিক আছে, তাই সফট কপি দেখে যেমন যা করার করে নেবে। আর সুমিত তো তুমি তো বললেই। ঠিক আছে, তাহলে আজকে আমি বিকেল বেলায় 3:30 থেকে ক্লাস নেবো। আর একটা জিনিস শুনে নাও, তোমাদের আজকে যা এই তো ক্লাসের প্রোগ্রাম হলো, কালকে যা তোমাদের ওপেন কোর্স এবং বাকি যা ক্লাসের প্রোগ্রাম হবে সেটা ঠিক আছে। আর শুক্রবার দিনকে আমরা 3জনই ডিপার্টমেন্টে যাচ্ছি। হলো। তো শুক্রবার দিনকে যা মনে হচ্ছে সেই হিসেবে আর তোমাদের ক্লাস প্রোগ্রাম আমাদের থাকবে না। ফলে এই জাতীয় যা ডিউ কাজ আছে, পিএসএম স্যারের অ্যাসাইনমেন্ট বা জানা স্যারের যে সমস্ত কাজগুলো আছে, আর আমার তো খালি যেগুলো পোস্ট করা হয়েছে সেগুলো লেখা, এইগুলো কিন্তু খানিকটা পরিমাণ একটু আগিয়ে রাখবে, যাতে আমরা ক্লাসগুলো যাতে। আপনারও তো অ্যাসাইনমেন্ট আছে। কি অ্যাসাইনমেন্ট? ওই প্রজেক্ট ওই করা? আমাদের এসিআর, হ্যাঁ। হ্যাঁ স্যার। না না, এশিয়ার তো আছেই, তার সাথে ম্যানেজমেন্টের প্রজেক্ট। আচ্ছা, ম্যানেজমেন্টের প্রজেক্ট তোমাদের ফাইনাল করব কবে বলেছিলাম? স্যার ফ্রাইডে স্যার। ফ্রাইডে? তা ফ্রাইডেতে তো মানে আমরা ইউনিভার্সিটিতে যাচ্ছি, তো ফ্রাইডেতে হচ্ছে না। তা তোমরা সকলে শুনে রাখো,
সেটা হচ্ছে তাহলে আমি স্যাটারডে বা সানডে এ তো ক্লাস নেব, তাহলে সেই সময় তোমাদের সঙ্গে আমি এইটা কথা বলে নেব। বাই দিস টাইম তোমাদের আগেও বলেছি যে তোমরা একটু ভেবে নেবে যে ইউনিট 3-তে যে সমস্ত কন্টেন্ট গুলো পড়ানো হয়েছে তার সাথে রিলেট করে অনলাইন সোর্সের মাধ্যমে বিভিন্ন লাইব্রেরির ওই জাতীয় বিষয় কি কি ধরনের অ্যাক্টিভিটি বা কি কি ধরনের ইনফরমেশন প্রোভাইড করছে সেইগুলো নিয়ে একটা স্টাডি করলে মোটামুটি একটা সেই বিষয়টাও বোঝা যাবে, রিয়েল লাইফ সিচুয়েশনে এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় লাইব্রেরির ক্ষেত্রে সেটাও বোঝা যাবে। এইটাই হবে আমাদের প্রজেক্টের অংশ, মানে প্রজেক্টের কাজ। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের আমি বলেছিলাম যে এইগুলো একটু তোমরা ভেবে নেবে যে কি ধরনের কি করবে। তার মধ্যে দুই একজন একটু আমার সাথে হয়তো কথা বলেছিলে, হলো আমার তো মনে হচ্ছে সুমিত আর কে জানি না হ্যাঁ মনে স্যার, নেই। আমি বলেছিলাম স্যার। তাছাড়া আর স্যার কেউ আমি একজন বলেছিলাম। বলেছিল। তো সেইটা তো আমি আমার মানে কাগজে তোমাদের নাম লিখে আমি প্রথম থেকে সকলের সাথে কথা বলে, মানে রোল নাম্বার 1 থেকে অভিজিৎ এই সময় কিন্তু অবশ্যই থাকবে, থেকে ভাবনা চিন্তা করে নেবে যে তুমি অনলাইন সোর্সে কি কি দেখতে পারবে। সেইভাবে তোমাদের বিভিন্ন ইউনিভার্সিটির যে র্যাঙ্কিং অনুযায়ী সেইগুলো তোমরা জানতে পারছো, সেই সব ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে দেখবে যে এই রিলেটেড তথ্য কি অ্যাভেলেবল, তোমার যেটা ভালো লাগছে সেইটার সঙ্গে মানে কিভাবে তুমি ম্যাচ করিয়ে দুটো চারটে পাঁচটা ইউনিভার্সিটির সঙ্গে একটা তুলনামূলক আলোচনা যাতে তোমার এই প্রজেক্টের অংশ হিসেবে করতে পারো, এগুলো দেখে রাখবে। আমি ফাইনালি শুক্রবার যখন বলেছি ঠিক আছে না শনিবার দিনকেই তাহলে এইটা করে নেব, কারণ আমার কাছে আমি তাহলে আমার যে রেকর্ড সেই রেকর্ডে তোমাদের সাথে কথা বলে যে পেপারটা যে টপিকটা ফাইনালাইজ হবে সেইটা নোট করে রাখবো। বারবার বারবার কিন্তু চেঞ্জ করবে না, বিষয়টা একই। তুমি যেটাই করো তোমাকে এই অনলাইন সোর্স দেখতে হবে। আমি তোমাদের যেটা বলেছি যেটা ডিসাইড করবে সেটার মধ্যে যেটা মানে বিশেষভাবে দেখার প্রয়োজন সেটা হচ্ছে যে এই ইনফরমেশন অ্যাভেলেবল কি না। ইনফরমেশন অ্যাভেলেবেল থাকলে তুমি যে কোনো টপিকের অ্যানুয়াল রিপোর্ট নাও আর রুলস রেগুলেশন নাও, বাজেট নাও, যে কোনো জিনিসের জেনারেল ভাবে ওয়েবসাইটে লাইব্রেরি সংক্রান্ত কি কি তথ্য থাকে সেই সংক্রান্ত বিষয় নিয়েও তুমি স্টাডি করতে পারো যে একটা ওয়েবসাইটে লাইব্রেরির কি কি জিনিসগুলো ওয়েবসাইটের কম্পোনেন্ট গুলো ওয়েবসাইটে দেওয়া থাকে। সেই রকম 5টা মানে লাইব্রেরির ক্ষেত্রে কিভাবে করেছে, এই যে 5টা লাইব্রেরি সিলেকশন করা হবে সেই ক্ষেত্রে বলা হয়েছে যে এই জাতীয় যে আমাদের দেশের র্যাঙ্কিং, এশিয়া মহাদেশের র্যাঙ্কিং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর উপরে। এবার তার মধ্যেও তুমি ভেরিয়েশন বিভিন্ন রকম বিভিন্ন জন পছন্দ করতে পারবে, কেউ ইউনিভার্সিটি করলে, কেউ আইটিআই করলে, এই আইআইটিস গুলো করলে, কে ম্যানেজমেন্ট ইনস্টিটিউট করলে, কেউ রিসার্চ ইনস্টিটিউশন গুলোকে করলে, এইভাবে একটা সিলেকশন করে নেবে। তার মানে এই নয় র্যাঙ্কিং বলতে কিন্তু এই রকম বলছি না যে সব সময় প্রথমের দিকের গুলো নিতে হবে। তুমি দেখতে পারো যে যারা শেষের দিকে গেছে তাদের র্যাঙ্কিং এইটা মানে 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 তারাই কি ধরনের ইনফরমেশন রাখে সেই জাতীয় স্টাডিও করতে পারো। মানে এরকম বিষয় নেই যে আমি যদি প্রথম গুলো নিয়ে নিলাম তাহলে তুমি মানে কোনটা নেবে, তুমি শেষের দিকেও নিতে পারো। তুমি একজন একটা মানে ধরা যাক প্রথম 5টা ইউনিভার্সিটি যদি নেয় তাহলে তার পরের জন তার পরবর্তী 5টা নিতে পারো। এরকম বিভিন্ন রকম, সেই জন্যই আমি আলোচনা করে এটা ঠিক করব। কিন্তু তার আগে যেটা প্রধান জিনিস দেখার দরকার তোমার তরফ থেকে যে তুমি যেটা ভেবে রেখেছো সেইটা ওয়েবসাইটে অ্যাভেলেবেল কিনা সেইটা দেখে রাখ, ঠিক আছে, হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওয়েবসাইটে অ্যাভেলেবেল সেইটা দেখে রাখ, ঠিক আছে। তাহলে আমি শনিবার দিনকে যেই সময়টা ক্লাসের করবো, কারণ জানা স্যার বা পিএসএম স্যার কোন সময় ক্লাস নেবেন সেই হিসেবে আমরা মানে আমি তোমাদের জানাবো। তখন আমি ইন্ডিভিজুয়ালি সকলের সাথে আলোচনা করে তারপরে আমি এটা ফাইনাল রেকর্ড করে রাখবো, ঠিক আছে। আর এইটা একটা বিষয় হচ্ছে যে তোমাদের কিন্তু বেশি ভাবার দরকার নেই, শুধু দেখবে যে ওয়েবসাইটে যে তথ্যগুলো আছে, কারণ তুমি একটা র্যান্ডাম নিয়ে বসে রইলে তারপরে যখন রিয়েলি কাজ করতে গেলে তখন দেখলে ওয়েবসাইটে ইনফরমেশনই নেই, এটা যেন না।
তাহলে অসুবিধা হবে। সেই জন্য বারবার করে বলছি, তুমি এই ওয়েবসাইট গুলো যেগুলোকে তুমি সিলেক্ট করবে বলে মনে করছো সেইগুলো ওয়েবসাইটে ইনফরমেশন রয়েছে কিনা সেটা দেখো। ব্যাস, ওয়েবসাইটে ইনফরমেশন থাকলে সেইগুলোকে স্টাডি করো। বোঝা গেল? কারোর যদি কিছু কোয়ারি থাকে এই বিষয়ে তাহলে বলো, শনিবার দিনকে আমরা এটা ফাইনাল করব। যেহেতু শুক্রবার দিনকে আমি বলেছিলাম করব, কিন্তু শুক্রবার দিনকে যেহেতু ইউনিভার্সিটি যাওয়ার প্রোগ্রাম রয়েছে আমাদের, শুক্রবার দিনকে সম্ভব হবে না, তাহলে শনিবার দিনকে। কারোর যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে করো, তারপরে আমি 206 আলোচনা করব। তার মানে বোঝা যাচ্ছে কারোর তেমন কোনো জিজ্ঞাসা নেই, তাহলে এইটা দেখে রাখবে, শনিবার দিনকে আমরা ফাইনাল। এরপরে যেটা হচ্ছে যে 206 ম্যানেজমেন্টের আমরা ইউনিট 3 কমপ্লিট করেছি, এবার ইউনিট 1 আমি শুরু করছি। এদিকে ইউনিট 1 এর পরে যে ইউনিট 2টা হচ্ছে যে হাউসকিপিং, হলো হাউসকিপিং অপারেশন। আমি অ্যাকচুয়াল টাইটেলটা আমার মানে আমি যেখানে করছি সেখানে আমি সিলেবাসটা আমার হাতে নেই, তো এটা হচ্ছে লাইব্রেরির হাউসকিপিং অপারেশন সেই সংক্রান্ত, সেটা হচ্ছে পিএসএমএস এর করা। আর ইউনিট 1 হচ্ছে লাইব্রেরি সিস্টেম ম্যানেজমেন্টের মধ্যে কি বলা যায়, ইউনিট 1টায় অনেক ধরনের ম্যানেজমেন্ট থট ইত্যাদি সম্পর্কিত আছে। তো জেনারেল ভাবে যে সমস্ত ডকুমেন্টে মানে তোমাদের এই রিলেটেড কিছু কনসেপ্ট মানে মানে যেগুলো খুব জানার দরকার বলে আমার মনে হয়েছে সেইগুলোকে আমি রেকর্ড করে পাঠিয়েছি। তো আমি যে সব সময় যে কোথা থেকে এটা নেওয়া হয়েছে সব সময় আমি রেফারেন্স দিয়ে দিতে পেরেছি তা নয়, অনেক সময় এগুলো দিয়ে দেওয়া হয়নি। আবার এখানে কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি লাইব্রেরি ম্যানুয়াল, যেটা কিষান কুমারের বই, সেইখানে চ্যাপ্টার 1 এর পেজ নাম্বার 1 থেকে পেজ নাম্বার 8 আমি সেটা উল্লেখ করে দিয়েছি। আর অর্পণ তুমিও যখন লিখেছো তখনও এটাও উল্লেখ করে দিয়েছো, তাই তো অর্পণ? হুম। তাহলে এবার অর্পণ একটু পড়ো, তারপরে দেখো যে এইগুলো সম্পর্কে বোঝার কোনো সমস্যা আছে কিনা। শুরু করো অর্পণ। স্যার, আপনি যখন এই টার্ম এন্ড পরীক্ষার কথা বললেন, একটা কথা জিজ্ঞাসা করি আপনাকে, যে বলো। সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি এটা অন্য ডিপার্টমেন্টের থেকে শুনেছি, প্লাস একটা নোটিশও দেখেছি এই রিলেটেড। এটা হচ্ছে আমাদের টার্ম এন্ড এক্সাম কি যেটা আমাদের ফুল মার্কস মানে ফুল পেপার ছিল 80 মার্কসের, সেটা কি এরকম 50% মার্কস ওয়াইজ হবে, এরকম কি নোটিশ আপনাদের কাছে এসেছিল? না, একটা আলোচনার ভিত্তি রয়েছে, তুমি যেটা শুনেছো যে সেটা ভিত্তিহীন তা কিন্তু নয়। তখন একটা কথা হচ্ছিল, সেইখানে একটা ইউজিসি এইরকম একটা কিছু বলছিল যে একেবারে ওইরকম ফর্মাল অনলাইনে টার্ম এন্ড এক্সাম বলে না নিয়ে থ্রু আউট দ্য ইয়ার যে কি বলা যায় ইভ্যালুয়েশন, সেই ইভ্যালুয়েশনের মাধ্যমে স্টুডেন্টদের ইভ্যালুয়েট করা হোক, এইরকম একটা এসছে। এবার প্রশ্নটা হচ্ছে, জিনিসটা বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে এটা দেখতে হবে যে ফাইনালি কি নোটিফিকেশন আছে। তোমাদের বলা বড় মুশকিল, এখন বিভিন্ন রকম নোটিফিকেশন এমন হচ্ছে যে অনলাইনে আমরা কিন্তু খুব অসুবিধাজনক অবস্থায় রয়েছি, সঙ্গে তোমরাও আছো। আমরা কোনো কিছুই কিন্তু সঠিক মতো তোমাদের বলতে পারছি না। আমি কালকে, কালকে না, হ্যাঁ কালকে, কালকে আমি দিনকে আমি মানে মানে টেলিফোনিক আমাদের কনভারসেশন আমাদের দিনের সঙ্গে, যে আমার এলাকায় এতটাই জল, আমার নিচের তলাতে ঘরে জল ঢুকে তারপরে জল বেরিয়ে গেছে, আর আমি ছিলাম না, আমি মালদায় ছিলাম, আজকে ভোরবেলা এসে পৌঁছেছি। তো এসে ঘরের এই পজিশন, এইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা ইত্যাদি ইত্যাদি, যার ফলে আজকে আমি যেতে পারবো না ইউনিভার্সিটিতে, সেইটা আমাদের সঙ্গে কথা হয়ে আছে। এদিকে আমাদের যে অ্যাডমিশন হবে, অ্যাডমিশনের ফর্ম ভেরিফিকেশন নিয়ে একটা, যে কিভাবে হবে ইত্যাদি ইত্যাদি সেই রকম একটা কথা চলছিল। এবং তখন উনি বলেছিলেন যে এইটা অনলাইনে হলো,
কিন্তু কালকে রাত 11টার সময় মেল এসছে যে এটা আজ থেকে আর্টস ফ্যাকাল্টি শুরু হচ্ছে এবং প্রত্যেক হেডকে বলা হচ্ছে উপস্থিত থাকতে ইউনিভার্সিটিতে CILM এ এটা হবে। তো এই যে দেখো, এবার বিষয়টা হচ্ছে সেটা আমি তো রাত্রিবেলায় আমার তো মেল ওই রকম যে খুব ফ্রিকোয়েন্ট দেখা হয় তা না। আমি সকালবেলায় অনেক সময় হোয়াটসঅ্যাপ খুলেছি, কিন্তু PSN স্যার এই 10:30টার সময় আমি যখন হোয়াটসঅ্যাপ খুলি তখন PSN স্যার আমাকে বলছেন যে আপনি মেল দেখেছেন কিনা। তখন আমি মেল দেখে দেখছি যে এই নোটিফিকেশন এই মেল এসছে। এবার তুমি চিন্তা করো, যার ফলে কিন্তু আমাদের পক্ষেও কিন্তু বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সমস্যা হলো। অবশ্য এগুলো কোনোটাই তোমাদের পার্ট নয়। এবার তোমাদের পার্টের বিষয়টা নিয়ে আসি। তুমি যে ইস্যুটা তুললে তার সঙ্গে তুমি যদি মানে সেটা একটা দিক, আর একটা দিকে দেখো কন্ট্রোলার সেকশনের নোটিফিকেশন হয়ে গেছে 201 এর পরীক্ষা 22 তারিখে হবে। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? যদি 201 এর পরীক্ষা যদি 22 তারিখ হয়, সেটা 50-এ হবে না কিসে হবে সেটাও বলা নেই। 50%-এ হবে না 100%-এ হবে তা কিন্তু বলা নেই। ফলে আমার মনে হয় কোনো কিছুর মধ্যেই না মানে মানে মাইন্ডটাকে সেই জায়গায় না নিয়ে গিয়ে নর্মাল ভাবে যেমন কোর্সে আমাদের ক্লাস হচ্ছে, আমাদের যে অ্যাসাইনমেন্ট আছে সেগুলোতে তুমি পার্টিসিপেট করো। তারপরে মানে সমস্ত কোর্সের ক্ষেত্রেই বলছি, তারপরে ফাইনালি কি হবে সেটা 50-এই হোক আর 100-তেই হোক, মানে 50%-এই হোক বা 100%-এই হোক, তো তখন যেমন নোটিফিকেশন হবে সেই দৃষ্টিভঙ্গিতে আমাদের চলতে। বুঝতে পারলে অর্পণ? হ্যাঁ স্যার। আমরা কোনোটাই ক্লিয়ারলি তোমাকে এই মুহূর্তে বলতে পারছি না। আমরা যখন যখন এই বিষয়টা জানবো অবশ্যই তোমাদের কমিউনিকেট। আমরা যেটা মানে কি বলা যায় ফাইনাল শেপ নেয়নি সেই জাতীয় কমিউনিকেশন করতে চাইছি না। আসলে এখন না অনেকগুলো বিষয় আছে, আমি জানি না তোমাদের বোধহয় আগে আমি বলেছিলাম যে এবছরের 4th সেমিস্টারের পরীক্ষা নিয়ে মানে যেটা রেজাল্ট বেরিয়ে গেল সেই পরীক্ষা নিয়ে আমাদের এতটাই সমস্যা হয়েছে, তাদের সাথে স্টুডেন্টরা আমাদের সাথে কোঅপারেট করেছে বলে অসুবিধা হয়নি, বুঝলো? বিভিন্ন রকম সমস্যা আমাদের কিন্তু ফেস করতে হচ্ছে। এবার তোমাদের ক্ষেত্রেও কতটা কি তোমাদের করতে হবে সেটা যেমন টাইম টু টাইম নোটিফিকেশন সার্কুলার ইত্যাদি আসবে সেই অনুযায়ী আমরা তোমাদেরকে কমিউনিকেট করি। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সব সময় আমরা চাইবো যে তোমাদের কোনো অসুবিধে না হয়। সেই জন্য বলছি তুমি যদি নর্মাল চিন্তাধারায় থাকো যে 50% না 100% যেমন পরীক্ষা হয়, ধরা যাক পরীক্ষা অফলাইনেই হবে, এই মানসিকতায় যদি তুমি তৈরি থাকো তাহলে যে মতোই হোক না কেন তুমি সেই মতো পরীক্ষায় অ্যাপিয়ার হবে। সেটা হতে পারে অনলাইন মোডে, হতে পারে অফলাইন মোডে, হতে পারে তোমার ইসের মোডে, কি জানো কি বলা যায়, মানে 50%-এর উপরে পরীক্ষা হতে পারে, 100%-এর উপরে পরীক্ষা হতে পারে, সেইটা যেমন যেমন সিদ্ধান্ত হবে তেমনি তেমনি আমরা তোমাদের কমিউনিকেট করি। সেই জন্য এ জাতীয় বিষয় কোথায় কি হবে না হবে আমার মনে হয় তাতে আহ, না ভাবাই ভালো। তুমি তোমার মতো নর্মাল তৈরি হও, তারপরে যেমন আসবে তাতে তোমার অ্যাডজাস্ট করতে অসুবিধা হবে। কিন্তু তুমি 50% ভেবে যদি এগোতে থাকো, তার পরবর্তীকালে যদি 100% পরীক্ষা হয় সেই ক্ষেত্রে তোমার কিছু অসুবিধা হবে। বুঝলে কি স্যার না অর্পণ? হ্যাঁ বলো বলো। হ্যাঁ স্যার। স্যার 22 তারিখের নোটিশটা আমরাও কালকে পেয়েছি, তো কালকে স্যারকে জিজ্ঞেস করা হলো ওপেন কোর্সে, তো স্যার বললেন যে এটা অফলাইনে হওয়ার চান্স বেশি পরীক্ষা। দেখো এগুলো কিন্তু সবই আন্দাজে বলা, আমার কাছে কিন্তু কোনো নোটিফিকেশন নেই যে এটা অফলাইন হবে কি অনলাইন হবে। তাহলে যদি ওই একটা পরীক্ষা যদি অফলাইন হয় তাহলে বাকি পরীক্ষাও অফলাইন হবে। হ্যাঁ স্যার, উনি কি? বলছেন যে মানে পুজোর ছুটির পর ইউনিভার্সিটি ওপেন হয়ে যাবে, তো সেই কারণে অফলাইনে হওয়ার পরীক্ষার চান্সটা বেশি। তাহলে আমি কি বললাম, কোনটা হবে এই তথ্য কিন্তু আমার কাছে নেই। আমি কিন্তু বলছি না ওই তথ্যটা ভুল,
আমি বলছি এই তথ্য আমার কাছে নেই, আমি তোমাকে এই তথ্য কমিউনিকেট করতে পারছি না, কিন্তু আমি তোমাকে এখন যেটা বলার চেষ্টা করলাম যে তুমি তোমার মতো নর্মাল থাকো, যে মোডেই হোক। এবং এই অর্পণ যেটা বললো 50% পরীক্ষা হবে, সেটা হতে পারে, 100% পরীক্ষা হতে পারে, অনলাইন পরীক্ষা হতে পারে, অফলাইন পরীক্ষা হতে পারে। তুমি তোমার মতো নর্মাল তৈরি হও, যেটা ইউনিভার্সিটির যে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী তুমি অ্যাপিয়ার হবে। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? কিন্তু আমাদের কাছে কোনো নেই এখনো ইনস্ট্রাকশন, যার জন্য আমরা তোমাদের আর এগুলো কমিউনিকেট করতে চাইছি। বোঝা গেল মৌসুমী, বোঝা গেল অর্পণ বা বাকিরা? হ্যাঁ স্যার, বোঝা গেল। কারোর যদি তারও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে বলো। তাহলে অর্পণ শুরু করো। হ্যাঁ স্যার। At one time, a library was regarded as a storehouse and books were meant for preservation. The librarian was supposed to be a custodian of books. Libraries tended to be passive and archival institutions. A বুঝতে modern পারলে library, আগেকার কালে কিরকম একটা লাইব্রেরির অবস্থান ছিল, স্টোর হাউস অফ বুক, এবং লাইব্রেরিয়ানরা হচ্ছে কাস্টোডিয়ান। তখন বিভিন্ন সময় এক এক সময় দেখা গেছে যে সবাই লাইব্রেরি ব্যবহার করছে তা নয়, সবাইকে লাইব্রেরি ব্যবহারের মতন অবস্থানও ছিল না, শিক্ষা দীক্ষার ইত্যাদি। তখন যারা মানে কি বলা যায় এর দায়িত্বে ছিল এই জাতীয় এডুকেশনে, তারা বই ব্যবহার করত করে, কিন্তু যারা লার্নার, যাদের উদ্দেশ্যে এটা করা হচ্ছে, তখন তাদের কাছে সেইগুলোকে কমিউনিকেট করা হতো। এইরকম একটা অবস্থান ছিল তখন। কিন্তু লাইব্রেরিয়ান কোনো অ্যাক্টিভ হলো সেই রকম কাজকর্ম করতো না, এটা আর্কাইভাল, এটা একটা স্টোর হাউস, এইভাবেই লাইব্রেরিয়ানদের কাজকর্ম ছিল। তখন যে ফর্মাল এরকম লাইব্রেরিয়ানও বলা হতো তা না, কিন্তু এটা বোঝানোর জন্য এইভাবে এখানে উল্লেখ করা হচ্ছে। বলো, যার যেখানে অসুবিধা হবে সেখানে কিন্তু বুঝতে অসুবিধা হবে, তোমরা জিজ্ঞাসা করো। নেক্সট বলো। a modern library, with a few exceptions, is regarded as service institution. Its এবার aim এইটা জিনিস is বোঝার চেষ্টা করো। আগে বলতো যে কাস্টোডিয়ান, এখন বলছে সার্ভিস ইনস্টিটিউশন। লাইব্রেরি শুধু সার্ভিস প্রোভাইড করবে, ইউজার্সদের সুবিধার্থে যত ধরনের সার্ভিস প্রয়োজন লাইব্রেরিয়ান প্রোভাইড করবে। লাইব্রেরিয়ান বইয়ের শুধুমাত্র কাস্টোডিয়ান থাকবেন না, ডেফিনেটলি তিনি বইয়ের কেয়ারটেকার হিসেবে থাকবেন। বই যাতে ঠিক মতো সাজানো থাকে, বই যাতে ঠিক মতো সেইগুলোকে মেনটেইনড হয় হলো সেইটা দেখবেন। কিন্তু তার প্রধান উদ্দেশ্য হচ্ছে সে ইউজারদের সার্ভিস প্রোভাইড করবে, সার্ভিস ইনস্টিটিউশন। পড়ো। its aim is to enable the users to make the most effective use of the resources and services of the library. এই কারণে According, তোমরা দেখো, এই যে আগে যে 106 পড়েছো তাতে দেখেছো লাইব্রেরি, আগে যেরকম লাইব্রেরির একটা উদ্দেশ্য ছিল বই দেওয়া আর নেওয়া। তার মানে কি, ইউজার্সদের কাছে আমাদের লাইব্রেরিতে কি বই আছে সেইটা আমরা ইউজার্সদের কাছে জানানোর চেষ্টা করব। তারপরে কি সেখান থেকে বই পছন্দ করে ইউজার্সরা নেবে, আমরা ইউজার্সকে বই ইস্যু করব, আর ইউজার্সরা সেইটা নিয়ে পড়বে, পড়ে তারপরে আবার সেটাকে ফেরত দিবে। এই জাতীয় সার্ভিসই প্রথম শুরু করা হয়েছিল। তারপরে কিন্তু আস্তে আস্তে ইউজার্সদের কাছে আমরা চলে যাই, অর্থাৎ লাইব্রেরিকে আমরা ইউজার্সদের কাছে তুলে ধরছি। বিভিন্ন রকম ভাবে আমরা ইউজার্সদের কাছে পৌঁছে যাচ্ছি যাতে ইউজার্সরা বই ব্যবহার করতে পারে। আগে এরকম অনেক মোবাইল সার্ভিস ছিল,
অর্থাৎ মোবাইল ভ্যানে বই নিয়ে বিভিন্ন অঞ্চলে, যে লাইব্রেরি থেকে অনেক দূরবর্তী অংশে, যেখান থেকে ইউজারদের পক্ষে লাইব্রেরিতে এসে বই কালেক্ট করা অসুবিধাজনক, সেই ক্ষেত্রে মোবাইল ভ্যানের সাহায্যে আমরা ইউজার্সদের কাছে পৌঁছে গেছি এবং তারা সেইখান থেকে তাদের পছন্দ মতো বই তারা ব্যবহারের জন্য নিতে পারছে। মানে এরকম বিভিন্ন রকম সার্ভিস আমরা প্রোভাইড করেছি। হ্যাঁ, এখনো করছি। তার সমস্তগুলোই মোড কি বলা যায়, এই যে ডেভেলপমেন্টের সঙ্গে দৃষ্টি রেখে বা ডেভেলপমেন্টের সঙ্গে কিন্তু এই সার্ভিসের মোড গুলো একটু চেঞ্জ হচ্ছে, কিন্তু বেসিক অবজেক্টিভ যেটা মাথায় রাখতে হবে আমাদের, যে লাইব্রেরিতে আমরা বইপত্র, ইনফরমেশন, কেরিয়ার বিভিন্ন ধরনের, যেটা যে কোনো ফিজিক্যাল ফর্মেই থাকুক না কেন, সেগুলোকে আমরা প্রপারলি অর্গানাইজ করব, কি আছে অ্যাকচুয়ালি ইউজারদের হাতে তুলে ধরবো, ইউজারদের কাছে তুলে ধরবো। আমরা যেরকম একটা জিনিস যেটা মানে দেখেছো, যেটা এই যে ক্যাটালগিং এর মাধ্যমে আমরা ইউজারদের কাছে তুলে ধরছি যে আমার কাছে কি আছে। এবং সেই ক্ষেত্রে এটাও দেখেছো যে বইয়ের ভেতরে যদি দেখা যায় যে টাইটেলের মধ্য থেকে, টাইটেল থেকে তারা দেখে বুঝতে পারবে না, সেই ক্ষেত্রে যাতে তারা মানে বইয়ের ভেতরে কি কি আছে, যেমন কালেকশন উইথ কালেকটিভ টাইটেল, উইদাউট কালেকটিভ টাইটেল, এই ক্ষেত্রে আমরা কিন্তু যে অন্য যে সমস্ত টাইটেল গুলো আছে যেইটা বইয়ের প্রাথমিক অংশ থেকে বোঝা যাচ্ছে না, সেইগুলোও যাতে তারা পেয়ে যায়, তার জন্য আমরা বিভিন্ন ধরনের নেম টাইটেল অ্যাডেড এন্ট্রি করছি, টাইটেল অ্যাডিশনাল টাইটেল অ্যাডেড এন্ট্রি করছি, তাছাড়া আমরা অ্যানালিটিক্যাল এন্ট্রি করছি। এরকম বিভিন্ন রকম পদ্ধতিতে আমরা ইউজার্সদের কাছে বইয়ের কন্টেন্টটা যাতে তারা বুঝতে পারে সেইভাবে তুলে ধরছি, যাতে ব্যবহারিক দিকটা অনেক বেশি বাড়াতে পারি। অর্থাৎ আমাদের সবসময় মনে রাখতে হবে লাইব্রেরিতে যে বইগুলো আছে সেগুলো ইউজার্সরা ব্যবহার করবে। অতএব আমরা চেষ্টা করব বেশি সংখ্যক বই যাতে ইউজার্সরা ব্যবহার করে তার ব্যবস্থা বলো। According to Ranganathan, a library is a public institution or establishment charged with the care of a collection of books, the duty of making them accessible to those who require the use of them, and the task of converting every person in its neighborhood into a habitual library goes and reader of books. Public refers দেখো to the আমরা সবসময় আমরা সবসময় চেষ্টা করব যে ইউজার্স বাড়াতে হবে, মানে আমরা ইউজার্সদের সংখ্যা বাড়াবো, যারা লাইব্রেরিতে একেবারে আসে না তাদের ইউজার্স তৈরি করার জন্য আমরা পদক্ষেপ নেব। কিছু ইউজার্স আছেন যে রেগুলার ব্যবহার করছেন, তাদের তো ঠিকই আছে। যারা অকেশনালি লাইব্রেরি ব্যবহার করেন, লাইব্রেরি মেম্বার কিন্তু অকেশনালি ব্যবহার করেন, তাতে মানে তারা যাতে রেগুলার ব্যবহারকারী হয় তার জন্য আমরা পদক্ষেপ নেব। অর্থাৎ কিনা আমরা সবসময় চাইবো যে লাইব্রেরি মুখী জনগণ হোক। এইভাবে যা যা করণীয় আমরা সেইগুলো করার চেষ্টা করব, তবেই আমাদের লাইব্রেরি সার্ভিসটা কার্যকরী হবে। নেক্সট করো। public refers to the community to be served, and books refers to the document of different types. The present lay society is প্রেজেন্ট ডে সোসাইটি, প্রেজেন্ট ডে সোসাইটি, day এগুলো society তোমরা একটু কারেক্ট করে নাও। প্রেজেন্ট ডে সোসাইটি ইজ করো undergoing best social fast social changes. ফাস্ট FAST ফাস্ট। Fast social changes. হ্যাঁ, For the proper growth and development of libraries, it is essential that librarians should be able to understand and appreciate the social changes. Library is a social institution. Therefore, social changes in the society will affect the role of libraries.
librarians must be willing to cope with the changing situation. দেখো, আমরা এইগুলো হচ্ছে কি চেঞ্জিং সিচুয়েশন শুধুমাত্র লাইব্রেরি নয়, সকলের ক্ষেত্রে সোসাইটির যেমন পরিবর্তন হবে তেমনি তেমনি কিন্তু আমাদেরও আমাদের কাজকর্ম ইত্যাদি কিন্তু চেঞ্জ করতে হবে। দেখো, একটা জিনিস হচ্ছে যে আমরা আমরা যারা এত বছর হয়ে গেছে, আমাদের কাছে কিন্তু মোবাইল ব্যবহারটা কিন্তু তোমাদের থেকে, তোমরা যেরকম অনেক বেশি মোবাইল ব্যবহার করেছো যে সময়ের থেকে, আমরা কিন্তু সেই সময়ের থেকে এই সঙ্গে যুক্ত ছিলাম না। যার ফলে আমরা যতটা না এই মানে তার মধ্যে ভেরিয়েশন আছে, অনেকেই আছে তাকে আপডেট করে নিয়েছে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস দেখা গেছে যে এত বেশি কি বলা যায় একাস্টাম হতে আমরা পারিনি। কিন্তু বলছে কি যে সোসাইটি চেঞ্জের সঙ্গে সঙ্গেই কিন্তু সবকিছু চেঞ্জ করে নিতে হবে। যেমন দেখো, আজকের দিনের কথা, এই যে কোভিড পিরিয়ডের জন্য আমরা কি করছি, আমরা কি বলা যায় এই অনলাইন ক্লাসের মাধ্যমে, কিন্তু এটা প্রথম দিকে আমরা ভাবতেই পারিনি যে এভাবে কি করে ক্লাস হয়, তোমরাও ভাবতে পারোনি যে এইভাবে কি করে পড়াশোনা করা সম্ভব। কিন্তু অনেক ক্ষেত্রেই এই অনলাইন ক্লাসেরও আমরা অনেক কিছু সুবিধেও আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। সবটাই যে অসুবিধের দিক তা কিন্তু নয়, বেশ কিছু সুবিধের দিক আছে। ফলে সুবিধে অসুবিধে সব ক্ষেত্রেই আছে, অফলাইন কোর্সও অনেক সুবিধে অসুবিধে আছে। তবে সেই ক্ষেত্রে যেমন পিএসএন স্যারের সাথে আমার অনেক সময় কথা হয়েছে, তাতে যেটা মনে হচ্ছে যে পরবর্তীকালে আমাদের হয়তো এরকম জায়গায় আসতে হবে ডুয়েল মোড, অর্থাৎ আমরা অনলাইনও যেমন ক্লাস নেব বা কি বলা যায় স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করব, অ্যাট দ্য সেম টাইম অফলাইনও আমাদের করা হবে প্রয়োজন ভিত্তিক। বুঝলে? পড়ো। এবারে যে জিনিসটা বলছে যে লজ অফ লাইব্রেরি সায়েন্স, এই যে 5টা ল রঙ্গনাথন তিনি ডেভেলপ করেছেন, তাহলে এটা লাইব্রেরি ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউতে তার অ্যাপ্লিকেশনটা সেইটা এখানে তিনি বলেছেন। তোমাদের 5টা ল সম্পর্কে জানা আছে, আমার মনে হয় না এটা বুঝতে খুব একটা অসুবিধা হবে। অর্পণ পড়ছে, কারুর যদি কোথাও বোঝার ক্ষেত্রে সমস্যা থাকে তাহলে বলুন। এটা আর কিছুই নয়, 5টা ল এর অ্যাপ্লিকেশন ইন রিলেশন টু দ্য লাইব্রেরি ম্যানেজমেন্ট। পড়ো। Laws of library science. Dr. S.R. Ranganathan formulated the 5 laws of library science in 1928. His book, 5 Laws of Library Science, was published in 1931. First law: books are for use. The term book should be interpreted broadly to stand for document or information. The যেমন aim আমরা of বারবার করে শোনো, আমরাও কিন্তু বারবার করে বলেছি, যেমন লাইব্রেরিতে বইয়ের কথা বলছি, তারপরে বলছি ডকুমেন্টের কথা, তারপরে এখন বলছি ইনফরমেশনের কথা। অর্থাৎ কি বলা যায়, এই যে বইয়ের থেকে চলে গেল ডকুমেন্টে, ডকুমেন্ট থেকে ইনফরমেশনে। অর্থাৎ কি বলা যায়, পাণ্ডুলিপি হাতে লেখা ডকুমেন্ট থেকে শুরু করে প্রিন্টেড ডকুমেন্ট, এবার নন প্রিন্ট ফর্মে বিভিন্ন ধরনের ডকুমেন্ট, সেইগুলো লাইব্রেরিতে রাখা হচ্ছে। সেই রেসপেক্টে লাইব্রেরির যারা ব্যবহারকারী তাদেরও টার্মও চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন আগে বলা হতো যে লাইব্রেরি ইউজার, এখন এই লাইব্রেরি রিডার্স, এখন বলা হচ্ছে লাইব্রেরি ইউজার্স। তো এই যে সোসাইটি চেঞ্জের সাথে আমাদেরও এই পরিবর্তন হচ্ছে। মূল বিষয়টা হচ্ছে বুকস আর ফর ইউজ। আমরা বইয়ের ব্যবহারটা, এই যে টার্ম বুকস, সেটাকে আমরা কনভার্ট করে নিচ্ছি বর্তমান কালের অ্যাভেলেবল ইনফরমেশনের যে মিডিয়াগুলো আছে তার। পড়ো। হ্যাঁ স্যার, the aim of a library should be to maximize the use of books. A librarian should be satisfied না না feel না, ফিল satisfied ফিল হ্যাঁ স্যার, হ্যাঁ feel satisfied only if the users keep the shelves constantly empty. হ্যাঁ The following steps should be taken to maximize the use of books. First one, the library building should be
well planned. Second, the exterior should be inviting and the interior should be attractive. মানে Next, বাইরের দিকটা এমন থাকবে যে সেটা মানে লোককে আকর্ষণ করবে, আর বলছে ভেতরে আমাদের লাইব্রেরি সার্ভিস এমন থাকবে যেটা ইউজার্সদের আকর্ষণ করবে, অ্যাট্রাক্টিভ করো। the building should be easily accessible to the users. Next, it should be a functional one, providing space for different purposes to meet the functions to be performed. And next, the fittings and furniture should meet the requirements adequately. এই যে দেখো, আমি কিন্তু এইটা বারবার করে বলেছি যে তুমি দেখবে যে যে আমরা চেয়ার টেবিলে বসে পড়াশোনা করি, চেয়ার টেবিলের হাইট, তার মানে বসার পরে টেবিলের মাপ ইত্যাদির কিন্তু একটা কি বলা যায় সঠিক পরিমাপের প্রয়োজন আছে। তো চেয়ার টেবিলে বসে এমন ভাবে তার সাইড গুলো থাকবে যাতে বসে কিন্তু আমরা আরাম বোধ করতে পারি, এবং তার মতো এবং মানে সেইভাবে বসে আমরা যাতে আমাদের স্টাডি করতে পারি, এই রকম ভাবে লাইব্রেরির ফার্নিচার এবং ফিটিংস গুলো সেগুলোর ব্যবস্থা করতে হবে। নেক্সট, Sir, lighting and ventilation should meet the standard. Next, library staff should be qualified and efficient for maximum use of library resources by the user. Staff should believe and follow the philosophy of service to users. Next, authorities should offer suitable salary to attract right persons. And next, provide personal service to bring a right book and a right reader together. Next, library should keep open long hours. Next, library should be kept open long as well as suitable working hours which will lead to greater use. শোনো, এই যে ওয়ার্কিং আওয়ার্স নিয়ে একটা কথা বলছি, যে লাইব্রেরির ওয়ার্কিং আওয়ার্সটা এমন করতে হবে যে মানে অনেকটাই বেশি পরিমাণ রাখতে হবে, সো দ্যাট ইউজার্সরা সহজে সেইটাকে ভালো মতো ব্যবহার করতে পারে। এই দৃষ্টিভঙ্গিতে দেখা যাচ্ছে যে তুমি দেখবে যে বিভিন্ন লাইব্রেরির যে রুলস গুলো দেখবে, সেই ক্ষেত্রে দেখবে যে অনেক লাইব্রেরি আছে যে নর্মাল টাইমে খোলা থাকে, সকাল 10টা থেকে 5টা। অনেক লাইব্রেরি আছে যে না, যেমন আমাদের ইউনিভার্সিটি লাইব্রেরি, তার ইউনিভার্সিটির ওয়ার্কিং আওয়ার্স 10টা থেকে 5টা। তো লাইব্রেরিরও ওয়ার্কিং আওয়ার্স যদি শুধু 10টা থেকে 5টা হয়, তাহলে ইউনিভার্সিটিতে তোমাদের যেরকম ক্লাসগুলো থাকে তার বাইরে যদি লাইব্রেরি ব্যবহার করতে চাও তাহলে ব্যবহার করা সম্ভব নয়। সেই জন্য এক্সটেন্ডেড আওয়ার্স আমাদের লাইব্রেরিতে অনেক সময় অনেক রকমই কি বলা যায় পদক্ষেপ নেওয়া হয়েছে ইউজার্সদের যাতে সুবিধে হয়, ইউজার্সদের ডিমান্ডের কথা মাথায় রেখে, যে এক্সটেন্ডেড আওয়ার্স, এক্সটেন্ডেড মানে নট ফর দ্য এক্সটেনশন মানে আফটার দ্য ক্লোজিং আওয়ার্স, বাট ইট অলসো বিফোর দ্য ওপেনিং আওয়ার্স, সেটা শুরু করা হয়েছে হলো। কিন্তু আমাদের লাইব্রেরির ক্ষেত্রে দেখা গেছে যে ইউজার্সদের সংখ্যা সাফিসিয়েন্ট না হওয়ার জন্য সেই সব সার্ভিস গুলো উইথড্র করে নেওয়া হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন রকম সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবার এখানে মনে রাখতে হবে যে সুইটেবিলিটি পয়েন্ট অফ ভিউতে কিন্তু আমাদের টাইমিংটা রাখতে হবে। যে লাইব্রেরি, মনে করো আজকে কল্যাণী ইউনিভার্সিটির লাইব্রেরিতে কতজন স্টুডেন্ট হচ্ছে হোস্টেলার, এই হোস্টেলে যারা থাকবে তাদের পক্ষে কিন্তু লাইব্রেরিটা কি বলা যায় ইউনিভার্সিটি আওয়ার্স এর আগে পরে যত সময় থাকবে তাদের পক্ষে ব্যবহারিক সুবিধে। কিন্তু যদি যে ডে স্কলার হয়, যদি বাড়ির থেকে যাতায়াত করে, তাহলে সেই ক্ষেত্রে তাদের যাতায়াতের যে সময়গুলো সেই সময়ের মধ্যে কিন্তু সার্ভিসটা তারা এক্সপেক্ট করবে। তো আমাদের সেই দৃষ্টিভঙ্গিতে কিন্তু সার্ভিসটা রাখতে হবে। এই প্রসঙ্গে তোমাদের আরেকটা কথা বলি, যে পশ্চিমবঙ্গ সরকার পোষিত যে রুরাল লাইব্রেরি গুলো আছে, যে রুরাল লাইব্রেরি, টাউন লাইব্রেরি, ডিস্ট্রিক্ট লাইব্রেরি গুলো আছে, এইখানে কিন্তু বেশ কিছু বছর আগে তখন কিন্তু লাইব্রেরি খোলা থাকতো
কি বলা যায় মানে বুধবার হচ্ছে বন্ধ, বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল এই পর্যন্ত কিন্তু খোলা থাকে। তাহলে সানডেটা ইউজুয়াল হলিডে থেকে সেইটা লাইব্রেরি গুলোর হলিডে করে দেওয়া হলো বুধবার। কেন না, সানডেতে যারা মানে এই পাবলিক লাইব্রেরিতে আসবে তারা আদারওয়াইজ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকবে, তাহলে তাদের যদি সানডেতে ছুটি থাকে তাহলে সানডেতে তার পক্ষে লাইব্রেরি ইউজ করাটা অনেক বেশি সহজ, বা সেইটা তাদের পক্ষে কিন্তু অনেক বেশি সুবিধাজনক। সেই দৃষ্টিভঙ্গিতে সানডে খোলা রাখা হলো। তার পরবর্তীকালে অবশ্য এটা উইথড্র করে নিয়ে সানডে বন্ধ হয়ে মানে সানডেতেই হচ্ছে লাইব্রেরি ক্লোজিং হলো। এইটা মাথায় রাখতে হবে যে কোন ডেতে আমরা লাইব্রেরি বন্ধ রেখে আমরা ইউজারদের সুবিধার্থে সার্ভিস প্রোভাইড করতে পারবো। সেইভাবে আমাদের লাইব্রেরির ওয়ার্কিং আওয়ার্স মানে মূল বিষয়টা হচ্ছে যে লাইব্রেরির ওয়ার্কিং আওয়ার্স এমন হওয়ার দরকার যেটা ইউজারদের পক্ষে সুবিধাজনক। বলো। নেক্সট হচ্ছে সেকেন্ড ল, এভরি রিডার হিজ বুক। A reader or user of a library is the prime factor. His requirement must be satisfied. Open access system makes possible for a user to approach books directly and handle through personally without any barrier. Handle those Handle those and personally. handle those THOAC those personally without any library. বলছে access open access system keep possible for a users to approach books directly and handle those personally without any barrier. হলো সহজেই সে ওপেন অ্যাক্সেস এর মাধ্যমে সে বইগুলোকে অ্যাক্সেস করতে পারবে। পড়ো নেক্সট। নেক্সট হচ্ছে থার্ড ল, এভরি বুক ইটস রিডার। Accessibility is an important factor in getting every reader its book. Devices such as open access, setting up special sequences of books at prominent places to attract readers, placing of books on shelves within convenient reach of a user of average height, etc., increase accessibility. Next হচ্ছে Gurudev Tagore rightly remarked, the extent of use to which the reading materials of a library is put should determine its importance rather than the staggering number of volumes. মানে এখানে উনি বলছেন যে নাম্বার অফ ভলিউমস কত আমার মানে বই স্ট্যাকে আছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। আমাকে দেখতে হবে যে আমার স্ট্যাকের কত পার্সেন্ট বই আমি ইউজার্সদের হাতে তুলে ধরতে পারছি। তার মানে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যেই সময় দেখা যাবে যে লাইব্রেরির সমস্ত কোনো বই স্ট্যাকে নেই তাহলে বোঝা যাবে যে আমার সার্ভিসটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, কারণ ইউজার্সরা আমার বই নিয়ে আমার মানেটাকে লাইব্রেরির বই নিয়ে সে ব্যবহার করছে। লাইব্রেরিতে যদি অনেক পরিমাণই বই থেকে গেল ইউজার্সদের ব্যবহারের বাইরে তাহলে বুঝতে হবে যে আমাদের সার্ভিসের অনেক ত্রুটি আছে, যাতে বই সমস্ত বই মানে যথেষ্টভাবে যাতে ব্যবহার হয় সেই দিকে আমাদের নজর রাখতে হবে। স্যার আমার একটা কোশ্চেন আছে, devices such as open access, setting of special sequence of books at prominent place to attract readers, এখানে সে স্পেশাল সিকোয়েন্স বলতে কি বোঝানো হয়েছে? অনেক সময় হতে পারে যে স্পেশাল তুমি এক্সিবিশন করলে এক একটা বিভিন্ন সময় সেই মানে ব্যক্তির লেখা বই তার সম্পর্কিত লেখা বইগুলো ইউজার্সদের আকর্ষিত করার জন্য তুমি একটা এক্সিবিশন অ্যারেঞ্জ করো, কোনো একজন মানে লেখকের জন্মবার্ষিকী ইত্যাদি ইত্যাদি মৃত্যুবার্ষিকী হোয়াটএভার মেবি, তাহলে সেই উপলক্ষে আমি সেই বইগুলোকে আমি ডিসপ্লে করলাম একটা জায়গায় স্পেশাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে,
তাহলে কি হবে, তাদের ক্ষেত্রে সেই বইগুলো ব্যবহার করাটা মানে অ্যাট্রাক্ট হবে এবং তারপরে ব্যবহার করাটা সহজ, মানে মানে কি বলা যায়, ব্যবহার বাড়বে। যেমন অনেক ক্ষেত্রেই হয়েছে ন্যাশনাল লাইব্রেরিতে, যেমন বিখ্যাত ব্যক্তির ব্যক্তিগত কালেকশন গুলো ন্যাশনাল লাইব্রেরিতে দান করা হয়েছে। তাহলে তাদের জন্য কি করেছে, যেমন আশুতোষ মুখার্জি কালেকশন, সেটা একটা আলাদা ডিপার্টমেন্ট করা হয়েছে, আলাদা স্পেশাল সিকোয়েন্সে অর্গানাইজ করা হয়েছে, যার ফলে ইউজার্সরা সেই জাতীয় ডকুমেন্টকে অনেক বেশি পরিমাণ ব্যবহার করতে পারছে, যেহেতু সেইগুলো এক জায়গায় রয়েছে। এইগুলোই তাই বলা। ওকে স্যার, বুঝতে পেরেছি স্যার। বলো। Gurudev pointedly remarked that constant and increased use of its books gave a library its significance. যত বেশি ব্যবহার হবে লাইব্রেরির সিগনিফিকেন্স বাড়বে, এটাই বলতে চাইছি। নেক্সট। Next law হচ্ছে fourth law, save the time of the reader. A user must be assumed to be a busy person and his time is precious. Therefore, his time must be saved. The collection should be processed and well organized. Next হচ্ছে কারণ কি, এইগুলো যদি ওয়েল প্রসেস এবং ওয়েল অর্গানাইজ থাকে তাহলে ইউজার্সদের পক্ষে খুঁজে বার করা সহজ হবে। ইউজার্সরা ব্যক্তিগতভাবে যাবে, ওপেন অ্যাক্সেসই হতে হবে তা না, ক্লোজ অ্যাক্সেস সিস্টেমের মাধ্যমেও যদি দেখা যায় যে সেইগুলোকে ওয়েল অর্গানাইজ, তার ভালো ক্যাটালগ রয়েছে, তাহলে ইউজার্সরা সহজে বইগুলো আইডেন্টিফাই করতে পারবে এবং ডিমান্ড প্লেস করবে। এবং যদি ইউজ সার্ভে মানে যারা লাইব্রেরি সার্ভিস যারা প্রোভাইড করছে, তারা যদি সঠিক মতো সেইগুলোকে মানে তাদের হাতে তুলে ধরতে পারে, যার মাধ্যম থেকে লাইব্রেরি ব্যবহারকারী সময় বাঁচাতে পারে। মানে সময় বাঁচানোর বিভিন্ন পদ্ধতিগুলো এইখানে বলা হচ্ছে, মানে কি কি ভাবে আমরা লাইব্রেরির ইউজার্সদের সময়টা বাঁচাতে পারি। নেক্সট। হচ্ছে freely accessible without any barriers. Next, open access extremely useful, enable a user to get the document promptly. Next হচ্ছে library services should be so planned and organized that a user is able to get information or documents required by him promptly. Next হচ্ছে centralized processing such as classification and cataloging save manpower. And next হচ্ছে cataloging in publication of Library of Congress is a step in this direction. মানে এইরকম বিভিন্ন রকম ভাবে বলছে যে এই যে সেভ দ্য টাইম অফ দ্য রিডার, এটা কিন্তু শুধুমাত্র সেভ দ্য টাইম অফ দ্য রিডার নয়, অ্যাট দ্য সেম টাইম সেভ দ্য টাইম অফ দ্য লাইব্রেরিয়ান অলসো, লাইব্রেরি স্টাফ অলসো। এইভাবে আমাদের ভাবতে হবে। নেক্সট। Next হচ্ছে fifth law, a library is a growing organism. The library will grow towards of document readers and staff. in terms of the library will grow, হলো library will grow in terms of, হ্যাঁ স্যার কারেকশন করুন। হ্যাঁ, in terms of document readers and staff। মানে গ্রোয়িং অর্গানিজম, মানে তোমার যেমন শারীরিকভাবে যে সমস্ত অর্গানিজমের বৃদ্ধি সমপরিমাণে হবে, লাইব্রেরিও কিন্তু সেই রকম। তার শুধু ডকুমেন্ট বাড়বে তা নয়, তার সাথে ইউজার্সদের সংখ্যা বাড়বে, স্টাফের সংখ্যাও বাড়বে। পড়ো। The growth of a library will correspond to that of a child growing in all respects. Growth in terms of replacing old books by new books, and a new user will continuously replace old users. হলো, এটার মানে কিন্তু এই নয় যে পুরনো রিডারদের মানে মানে সরিয়ে দিয়ে নতুন রিডার রাখা, পুরনো রিডারদের নতুন রিডারে কনভার্ট করে নেওয়া, এটাও কিন্তু হচ্ছে মানে গ্রোয়িং। মানে পুরনো ভাবনা চিন্তায় যেমন আগে এমনি নর্মাল ম্যানুয়াল প্রসেসে বই মানে ইস্যু করতো, এখন কম্পিউটারাইজ সিস্টেম এসছে, তাকে কিন্তু তার সঙ্গে তাকে হ্যাবিচুয়েটেড করিয়ে নিতে হবে,
সেটাও লাইব্রেরিয়ানদের কাজ। এটাও কিন্তু একটা পার্ট অফ অ্যাকশন অফ গ্রোয়িং অর্গানিজম টু স্যাটিসফাই দ্য ফিফথ ল অফ লাইব্রেরি সায়েন্স অ্যাজ এনান্সিয়েটেড বাই ডক্টর এস.আর. রঙ্গনাথ। বলো। New books brought to the notice to the users. এই দেখো, অনেকবার করে তোমাদের বলা হচ্ছে নিউ বুক ব্রট টু দ্য নোটিশ অফ দ্য ইউজার্স। আমরা কি কিভাবে করতে পারি এগুলো কিন্তু অনেকবার আমি কিন্তু আগে বলি। যেমন নতুন বইকে আমরা একটা সময় পর্যন্ত ডিসপ্লে বোর্ডে রাখতে পারি। কারেন্ট অ্যারাইভেলস, নিউ অ্যারাইভেলস, আমরা 10টা বই একটা র্যাকে এরকম রেখে দিলাম, নিউ অ্যারাইভেলস 7 দিনের জন্য রাখলাম, আবার পরবর্তীকালে আর 10টা বই রাখলাম। যেমন হয় না যে শপিং মল টল কি করে, যেগুলো অ্যাট্রাকটিভ নতুন এসছে সেগুলোকে প্রথমে ডিসপ্লে করে রাখে, সো দ্যাট যারা বায়ার্স তারা মানে কি বলা যায় এই সম্পর্কে ওয়াকিবহল হবে, তারা পছন্দ করবে। আবার তার মানে এই নয় যে তারা একটা যেটা ব্যবহার করেছে মানে ডিসপ্লেতে রেখেছে সেটাই কিন্তু প্রতিদিন থাকছে, একটা সার্টেন টাইমের পরে আবার কিন্তু চেঞ্জ করে দেওয়া হলো। তাহলে এইভাবে আমরা নতুন জিনিস, নতুন বই ইউজারদের নোটিশে আনবো। আমরা তার কাছে মেল করে পাঠাতে পারি। আমি কি করতে পারি, বই ডিসপ্লে না করে বইয়ের জ্যাকেট ডিসপ্লে করতে পারি একটা নোটিশ বোর্ডের মাধ্যমে। যে লাইব্রেরিতে যেভাবে করলে সুবিধা ইউজার্সদের আমরা নোটিশে আনতে পারবো সেইভাবে আমরা ইউজার্সকে জানাবো। বলো। Earlier books lying on the shelves should be brought to their attention. এই দেখো, অনেক সময় হয় যে পুরনো বই অনেক সময় হচ্ছে যে ইস্যু হচ্ছে না। কেন ইস্যু হচ্ছে না? হয়তো ইউজার্সরা ঠিক মতো যে ক্যাটালগের মাধ্যমে আমরা করেছি সেটাই কমিউনিকেট হচ্ছে না। আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন অকেশনকে মাথায় রেখে আমরা যে পুরনো বইগুলো আছে সেইগুলো ইউজার্সদের কাছে আমরা ডিসপ্লে করলাম, স্পেশালি ডিসপ্লে করলাম। বিভিন্ন রকম ভাবে ডিসপ্লে করা যায়, যেমন নিউ অ্যারাইভেলস এর যেই জাতীয় বোর্ড, এই জাতীয় একটা বোর্ডের মধ্যে আমরা কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট, রেয়ার ডকুমেন্ট, এই জাতীয় একটা ক্যাচি স্লোগানের মাধ্যমে বা কি বলা যায় মানে একটা ডিসপ্লের মাধ্যমে আমরা ইউজার্সদের কাছে তুলে ধরতে পারি, সো দ্যাট সেই সমস্ত বইগুলো যাতে ব্যবহার হয়। আর্লিয়ার বুকস লাইং অন দ্য শেলফ, যেগুলো শেলফে পড়ে আছে, should be brought to their attention, যাতে তারা ব্যবহার করে। তারপরে যেটা বলছে রিসোর্স শেয়ারিং থ্রু ইন্টার লাইব্রেরি লোন, আমার লাইব্রেরির ইউজার্সরা ছাড়াও যাতে অন্য লাইব্রেরির ইউজার্সরা যাতে আমার লাইব্রেরির বই ব্যবহার করতে পারে, তার জন্য আমরা কি বলা যায় রিসোর্স শেয়ারিং প্রোগ্রামের মাধ্যমে, অর্থাৎ কিনা ইন্টার লাইব্রেরি লোনের মাধ্যমে আমরা করতে পারি। তো এই রিসোর্স শেয়ারিং বিষয়টা কিন্তু বর্তমান কালের দৃষ্টিভঙ্গিতে অনেক রকম পরিবর্তন হয়েছে। টাইম টু টাইম বিভিন্ন ধরনের সিলেবাসের মধ্যে, পেপারের মধ্যে বা আমাদের মধ্যে বিভিন্ন আলোচনার মধ্যে আমরা এইসব দেখব। পরবর্তীকালে তুমি দেখবে কোনো পেপারের মধ্যে লাইব্রেরি কনসোর্শিয়া রয়েছে, সেগুলো কিন্তু হচ্ছে ইন্টার লাইব্রেরি লোনের এক একটা পদ্ধতি, হলো রিসোর্স শেয়ারিং এর অ্যাডভান্স স্টেজ, মানে বর্তমান পরিপ্রেক্ষিতের সঙ্গে মাথায়। তারপরে যেটা বলছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ফর দ্য নিউ মেম্বার্স অ্যান্ড অলসো প্রোভাইডেড অ্যাসিস্ট্যান্স টু দি ম্যাক্সিমাম। নতুন রিডার যারা আসবে তাদের মোর অ্যাট্রাক্ট করার জন্য আমরা কি বলছি যে তাদের ওরিয়েন্ট করতে পারি। তারা নতুন যেরকম ভাবে কি বলা যায় নিজেদের মতো করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আমরা নোটিশ করে তাদের কিভাবে লাইব্রেরি ব্যবহার করা যাবে, কি হবে ইত্যাদি, তাদের সব মানে আমরা অনেক বেশি তাকে কি বলা যায় অ্যাটেনশন দিয়ে তার লাইব্রেরি ব্যবহারটাকে আমরা বাড়াবো। বুঝেছো? নেক্সট বলছে নাম্বার অফ স্টাফ ইনক্রিজ অ্যাডিকুয়েটলি অ্যাকর্ডিং টু দ্য স্ট্যান্ডার্ড এস্টাবলিশ স্টাফ ফর্মুলা। এই যে কতজন স্টাফ রাখা হবে, তো তার জন্য একটা ফর্মুলা রয়েছে। তাহলে এস্টাবলিশ স্ট্যান্ডার্ড ফর্মুলা অনুযায়ী যত ধরনের স্টাফের প্রয়োজন আমরা সেইটা যাতে ব্যবস্থা রাখতে পারি, মানে সবকিছুই গ্রোয়িং অর্গানিজম। ইমপ্লিকেশন অফ দ্য গ্রোথ অফ দ্য লাইব্রেরি ইন টার্মস অফ ইউজার্স, ডকুমেন্ট অ্যান্ড স্টাফ। আমরা সমস্ত দিকে লাইব্রেরির বৃদ্ধি
আমরা কি বলা যায় চেষ্টা করব, তাহলেই আমরা এই ফিফথ লকে স্যাটিসফাই করতে পারবো। নেক্সট পড়ো অর্পণ, অনেকটাই তো আমি পড়ে দিলাম, পড়ো। হ্যাঁ স্যার, নেক্সট হচ্ছে implications of the growth of library in terms of users, document and staff. নেক্সট পড়ে যাও, পড়ে যাও। Next হচ্ছে the basic laws of library science consist of 5 short statements. These are fundamental laws of library science which provide the rationale for a unifying theory of library science. The laws provide guidance in the practice of library and information science. Next হচ্ছে library administration. A library is established with an aim to achieve a set of objectives or goals. To achieve the objectives, an organizational structure is raised, an administrative machinery is created, a management authority is appointed. For administrative functions to be effective in operations, a doing function is required. Administration involves the techniques by which the purpose of an organization is fulfilled at minimum cost with minimum effort. দেখো Administration অনেক is অনেক জিনিসই কিন্তু এই যে টেক্সটের মধ্য থেকেই কিন্তু বোঝা যাচ্ছে, যার ফলে আমি বড় একটা সবটাই যে ডিসকাস করছি তা নয়। তো এইখানে যার যেখানে অসুবিধে হবে তখনই কিন্তু তোমরা পয়েন্ট রেজ করো। বলো। administration is mainly concerned with the directive function. Next হচ্ছে library organization versus library administration. Organization provides the structure of authority, whereas administration actually uses the devices for achieving the objectives of an enterprise. Organization is the machinery of administration, the channels through which the measures and policies of administration are put into effect. Administration, on the other hand, is concerned with the directive functions exercised by the leader of an enterprise. An organization comes first and administration follows it. In other words, there can be no efficient administration unless and until there is a sound organization. Administration starts the moment an organization is established. A library is planned and established by utilizing organizing capacities of planners. The administration of the library starts when the day-to-day working of the library is to be undertaken. In other words, আন্ডারটেকেন। In other words, by administration is meant the practical techniques used for getting the work done in various departments of the library. স্যার এখানে যেটা বলো। বলছে যে অর্গানাইজেশন প্রোভাইড স্ট্রাকচার অফ অথরিটি হোয়ারাস administration actually used a device achieving objectives of an enterprise. স্যার এটার মানে এটা কি বোঝাচ্ছে, মানে এই দুটোর পার্থক্যটা ঠিক কি স্যার? পার্থক্য বলতে কি, একজন তোমার পলিসিগুলো ঠিক করছে অর্গানাইজেশন, আর অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে এক্সিকিউট করছে সো দ্যাট দ্যাট পলিসি ক্যান বি অ্যাচিভ। বুঝতে পারলে? ওকে স্যার বুঝতে পেরেছি, মানে একজন সেটা পলিসিটা নির্ধারণ করে দিচ্ছে, তার সেই পলিসি অনুযায়ী একজন কাজ করছে স্যার। ওকে স্যার। নেক্সট বলো। Next হচ্ছে
organization involves the theoretical aspect of ensuring an efficient and sound establishment, whereas the administration applies various principles for attaining the objectives of the organization. The difference between organization and administration is very subtle. In fact, both administration and organization are merely the machinery for attaining an aim or objective. One starts where the other ends. One is commented with the laying down of না, the one is concerned. concerned. One is concerned with the lying down the theoretical principles, whereas the other puts those principles into practice. বুঝতে পারলে? নেক্সট বলো। হ্যাঁ স্যার, নেক্সট হচ্ছে লাইব্রেরি অর্গানাইজেশন। অর্গানাইজেশন এই দেখো একটা জিনিস, কিন্তু এইখানে কিন্তু প্রচুর ওভারল্যাপিং। বিভিন্ন সময় বিভিন্ন ডকুমেন্টে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে এবং ল্যাঙ্গুয়েজে এটা প্রেজেন্ট করা রয়েছে, যেগুলো যেগুলো আমার ভালো লেগেছে আমি তুলে এনেছি। এটা কিন্তু এমন নয় যে কোশ্চেন ওরিয়েন্টেড, কোশ্চেন আনসার একেবারে যে ফর্মাল নোট আকারে আমরা যা বলি তা কিন্তু নয়। এটা হচ্ছে টোটাল কনসেপ্টটা এই লাইব্রেরি সিস্টেম ম্যানেজমেন্টের বিষয়গুলো বোঝার জন্য, যেখানে যেখানে যে জাতীয় তথ্যগুলো আমার মনে হয়েছে এগুলো জানার দরকার, আমি কিন্তু এখানে তুলে ধরেছি। এখানে অনেক কিছুই কিন্তু ওভারল্যাপিং আছে, অনেক কিছুই রিপিটেশন আছে। এইগুলো মানে অ্যাকচুয়ালি তুমি যেটা গ্রহণ করার সময় কিন্তু এই বিষয়গুলোকে মাথায় রাখবে। হয়তো দেখবে যে আগেও এটা হয়েছে, আবার কেন করা হলো, এটা অন্য কোনো রাইট আপের মধ্য থেকে পাওয়া যাচ্ছে। এইটা একটু মাথায় রেখে। স্যার এখানে যেটা মেন ওভারল্যাপিং হচ্ছে, স্যার যেটা পড়তে গিয়ে বুঝেছি, স্যার একটা সংস্থা কি একটা অর্গানাইজেশন এবং একটা অ্যাডমিনিস্ট্রেশন দুটোই হতে পারে? দুটো তো থাকতে হবে, তা না হলে হবে কি? না স্যার, মানে সেটা একদিকে অর্গানাইজেশনের কাজটাও ফুলফিল করছে, আবার অ্যাডমিনিস্ট্রেশন হিসাবেও কাজটা ফুলফিল করছে। সেটা যদি দেখা যায় যে স্টাফ কম, কে করছে না করছে সেটা অন্য জিনিস। অর্গানাইজেশনের দৃষ্টিভঙ্গি এটা, অ্যাডমিনিস্ট্রেশনের দৃষ্টিভঙ্গি এটা। এটা একজনই যদি সব করে সেটা আলাদা কথা, কে করছে না করছে ইস্যু নয়। ইস্যুটা হচ্ছে অর্গানাইজেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাক্টিভিটিস। হ্যাঁ স্যার। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। পড়ো। নেক্সট হচ্ছে লাইব্রেরি অর্গানাইজেশন। Organization is the form of every human association for the attainment of a common purpose. Library organization is the design of the structure, the grouping of positions which will best carry out the library's planned objective. Organization involves the designing of the structure of authority, defining and classing of posts, their relationship with each other, and ensuring proper coordination for achieving the objectives of a library. According to স্যার, এটা কি গস হবে? হ্যাঁ, একজনের নাম। আচ্ছা, according to Gauss, White, and Dimcock, organization is the arrangement of personnel for facilitating the accomplishment of some agreed purpose. দেখো এইখানে কিন্তু অনেকগুলো ভিউজ তুলে ধরা হয়েছে। এর মধ্যে তোমার যেগুলো যেগুলো পছন্দ হবে তুমি অর্গানাইজেশন, অ্যাডমিনিস্ট্রেশন যেটা তোমার পক্ষে বোঝা সুবিধে সেই অনুযায়ী করবে। এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ ইনফরমেশন দেওয়া আছে। এরকম নয় একটা কোয়েশ্চেন আনসারের ক্ষেত্রে সবটাই প্রযোজ্য, মানে সব
তাই লেখা, মানে সেটা তো অনেক বড় এবং এখানে যথেষ্ট ওভারল্যাপিং আছে। আমি বলছি যে এইগুলো একটা ওভারভিউ বলা, মানে টোটালটাকে বলা হচ্ছে। এবার সেখান থেকে তোমার পছন্দ, তুমি যেই জায়গাগুলোকে ভালো বুঝতে পারলে সেইগুলোকে নিলেই কিন্তু একটা, মানে তোমার মধ্যে আইডিয়াটা স্বচ্ছ হয়ে দাঁড়াবে। বুঝতে পারলে? না পড়ো। Through the allocation of funds and responsibilities, it is relating to efforts and capacities of individuals and groups engaged upon a common task to secure the desired objective with the least friction and the most satisfaction to those for whom the task is done and those engaged in the enterprise. According to Louis A. Allen, organizing is the process of identifying and grouping the work to be performed, defining and delegating responsibility and authority, and establishing relationships for the purpose of enabling people to work most effectively together in accomplishing objectives. Next হচ্ছে organization implies the process of analyzing into components, parts, and assembling the resultant units into a pattern for the attainment of the objectives in view. Organization implies a structure of authority which requires a single directing executive authority and many workers. In setting up such an organization, one must first point define the objective to the objectives of the organization very clearly. Second, elect the leaders or directors of the enterprise who lay down the general policy of the enterprise in terms of the objective. Third হচ্ছে nominate the director or chief librarian whose task is to see that the objectives are realized. Fourth হচ্ছে determine the nature of the whole organizational framework, the number of specialized work units into which the task will have to be divided, and the number of staffs as well as the various categories of staff required. Subdivisions into sections, divisions, or departments depend on the nature and extent of the task undertaken. Fifth point হচ্ছে establish the structure of authority between the director or chief librarian and the various departments or sections. Next হচ্ছে library organization, process of structuring a chart. Organization is the process through which the efforts of people are directed and coordinated towards the achievement of set of goals. It refers to the formal relationships of individuals of an organization working together to achieve the objectives of the organization. Organization is defined as the cooperative endeavor of human beings to achieve set objectives through a formal relationship. The structure also defines the role of the functioning, their relationships, authority, and responsibilities. Structure of organizational system to be followed in the library should be explained from the point of its efficiency. না, examine should be examined from the point of its efficiency.
should be examined from the point of its efficiency. বলছে structure of organizational system to be followed in a library should be examined from the point of view of its efficiency. এই যে organizational structure মানে এই যে hierarchy of the staffs and their কি বলা যায় functions, সেইটা কিভাবে কেমন ভাবে হবে সেইগুলোকে কি বলা যায় স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে। তো আমাদের এর পরবর্তী যেটা অংশটা রয়েছে যে লাইব্রেরি স্ট্রাকচারটা কিরকম হবে, যে কোনো অর্গানাইজেশনাল স্ট্রাকচার, নট অনলি দ্য লাইব্রেরি পয়েন্ট অফ ভিউ। এবারে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে এই সমস্ত মানে ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ, এটা কিন্তু ইন জেনারেল ম্যানেজমেন্ট টু এভরি অর্গানাইজেশন এস্টাবলিশমেন্ট ইনক্লুডিং লাইব্রেরিজ। ফলে এইখানে কিন্তু অনেক ক্ষেত্রেই প্রোডাকশন ইউনিট, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট ইত্যাদি স্ট্রাকচার সম্পর্কিত ইস্যুগুলো এখানে উল্লেখিত আছে। তো আমাদের মূল বিষয়টা হবে যে আমরা লাইব্রেরি পয়েন্ট অফ ভিউতে সেইটাকে কনভার্ট করব। এখানে অনেক আলোচনাই রয়েছে, স্ট্রাকচারটা কিভাবে হবে, লাইব্রেরির ক্ষেত্রে কিরকম হবে, এইটা একটা ব্যাপার। তো এর পরবর্তী অংশ অর্থাৎ আমার পেজ নাম্বার 11 থেকে এই অর্গানাইজেশনাল স্ট্রাকচারস গুলো বলা আছে, যেটা কিন্তু একেবারে পিওরলি আমাদের লাইব্রেরি পয়েন্ট অফ ভিউতে মোর অ্যাপ্লিকেবল। তাহলে এই অংশটা আমরা নেক্সট আলোচনার দিনকে করব, কারণ থিওরিটিক্যাল অ্যাসপেক্ট তো অনেকগুলো জিনিস একসাথে খুব একটা ভালো লাগে না। এমনি এই বিষয়গুলো কিন্তু একেবারে বিরাট একটা বোঝার বিষয়, সেই রকম আমি বারবার করে বলে রাখছি যে এগুলো তোমাদের একটু পড়তে হবে, নিজেদের মতো করে বুঝতে হবে, বোঝার ক্ষেত্রে যেখানে সমস্যাগুলো থাকবে সেটাকে রেজ করবে। তাহলে এইটা এই পরবর্তী পেজ নাম্বার 11 থেকে নেক্সট ডেতে এটা আমরা আলোচনা করব। তা তোমরা একটু, প্রথম কথা হচ্ছে তোমাদের অনেকেরই লেখা হয়ে উঠছে না। আমি জানি না যে আমরা কি খুব বেশি পরিমাণ পড়াচ্ছি, তাও আমরা বুঝতে পারছি না। আমাদের সিলেবাসের প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অনেকটা করেই অংশ বাকি রয়ে গেছে। তো যাই হোক, সেটা তোমাদের যাই মনে হোক, আমরা যেটুকু মানে আলোচনা করব বলে ভেবে রেখেছি সেটা আমরা চেষ্টা করব এবং সেটাই করা হবে। তো আমি তাহলে নেক্সট দিনকে এই অর্গানাইজেশন স্ট্রাকচারটা আলোচনা করব, উই স্টার্ট ফ্রম পেজ নাম্বার 11। তাহলে এখন তোমাদের যেটা বলে রাখার বিষয় সেটা হচ্ছে, আজকে আমি তোমাদের লিঙ্কটা পাঠিয়ে দেব। আজকে 3:30 থেকে আমরা 205 অর্থাৎ সিসিসি আর কিছু অংশ আমরা আলোচনা করব। ঠিক আছে? ওকে স্যার। যদি কারোর কিছু বক্তব্য থাকে এই পয়েন্ট অফ ভিউতে তাহলে বলতে পারো। তা না হলে আজকে আমাদের এই স্লটের প্রোগ্রাম আমরা শেষ করছি। তাহলে আমি বেরিয়ে আসছি।